কমল জ্বালানি তেলের দাম। অকটেন ও পেট্রোল লিটারে 10 টাকা, ডিজেল ও কেরোসিন কমল 3 টাকা। মধ্যরাত থেকে কার্যকর। 23 টাকা দরে ধান ও 32 টাকা কেজিতে চাল কিনবে সরকার। 1 মে থেকে 31 আগস্ট পর্যন্ত সরাসরি কেনা হবে কৃষকের কাছ থেকে, ব্রিফিংয়ে খাদ্যমন্ত্রী। ভোগান্তি কমাতে ই পাসপোর্ট চালুর প্রক্রিয়া চলছে, জানালেন প্রধানমন্ত্রী। ভিডিও কনফারেন্সে 10 জেলার নবনির্মিত আঞ্চলিক পাসপোর্ট অফিস ভবনের উদ্বোধন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রেজাউল করিম হত্যার ঘটনায় একজন আটক। বিচার দাবিতে শিক্ষকদের ক্লাস বর্জন, বিভিন্ন এলাকায় মানববন্ধন। এবং রানা প্লাজা দুর্ঘটনায় নিহতদের স্মরণে স্বজনদের শ্রদ্ধা। 3 বছরেও হত্যা মামলার বিচার শুরু না হওয়ায় হতাশা। বাংলা সময়ের সঙ্গে আছে আমি সাইফুল রুদ্র এবং আমি পারমিতাহীন। আজ মধ্যরাত থেকেই কমছে জ্বালানি তেলের দাম। কিছুক্ষণ আগে এই বিষয়ে প্রজ্ঞাপন জারি হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক প্রতিমন্ত্রী নসরুল আহমেদ বিপু। নতুন নির্ধারিত দাম অনুযায়ী অকটেন ও পেট্রোল লিটার প্রতি কমেছে 10 টাকা করে এবং কেরোসিন ও ডিজেলে কমছে লিটার প্রতি 3 টাকা করে। দাম কমার পর অকটেনের নতুন দাম লিটার প্রতি 89 টাকা এবং পেট্রোলের নতুন দাম ধরা হয়েছে 86 টাকা। এছাড়া কেরোসিন ও ডিজেল লিটার প্রতি 3 টাকা কমে হচ্ছে 65 টাকা। এই মুহূর্তে চট্টগ্রাম শহরের ওয়াসা মোড় এলাকার পেট্রোল পাম্পে আছেন রিপোর্টার কমল দে। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। কমল। ধন্যবাদ রুদ্র। বাংলাদেশে একটি নজির আছে, কোনো পণ্যের দাম বাড়লে আর কমে না, কিন্তু এক্ষেত্রে কিছুটা ব্যতিক্রম দেখালো জ্বালানি তেলের ক্ষেত্রে। আপনি জানেন দীর্ঘদিন ধরে জ্বালানি তেলের দাম বেড়ে চলছিল। এক্ষেত্রে পেট্রোল এবং অকটেন বিক্রি হচ্ছিল 99 টাকা দরে, কিন্তু আজ কিছুক্ষণ আগে যে জ্বালানি প্রতিমন্ত্রী ঘোষণায় প্রজ্ঞাপন জারির কথা বলেছেন, আজ রাত 12:01 থেকে যে তেলের দাম কমছে, অর্থাৎ প্রতি লিটার পেট্রোল এবং অকটেনে কমবে 10 টাকা করে। এর একটি প্রতিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এখন পেট্রোল পাম্পগুলো পেট্রোল যারা মালিক হয়েছে তারা পেট্রোল বিক্রি করার চেষ্টা করলেও ক্রেতারা তেমন আসছে না। কারণ আপনি জানেন যদি কিছুক্ষণ পর রাত 12টার পর তারা তেল কিনে তাহলে তারা লিটার প্রতি 10 টাকা কম পাবে। আর এরই প্রেক্ষিতে গিয়ে আমরা দেখতেছি পেট্রোল পাম্পগুলিতে এখন অনেকটা যানবাহন শূন্য। যারা নিরুপায় হয়ে অনেকটা সর্বশেষ পাচ্ছে না, তারাই শুধুমাত্র এখন জ্বালানি তেল নিতে আসছে। আর না হয় তারা 10 লিটার মানে লিটার প্রতি 10 টাকা কম নেওয়ার জন্য রাতের জন্য অপেক্ষা করছে। আমরা কথা বলেছিলাম পেট্রোল পাম্প মালিকদের সাথে। পেট্রোল পাম্পে যারা ম্যানেজার বা কিংবা মালিক রয়েছে তারা বলছেন তারা চেষ্টা করছেন কম সময়ের মধ্যে, অর্থাৎ যত তেলের দাম যে এখন কিন্তু বিক্রি হবে কিন্তু আগের দর অর্থাৎ 99 টাকা লিটার ধরে 12:01 পর বিক্রি হবে মূলত 89 টাকা ধরে। তাই ক্ষেত্রে বিক্রেতারা চেষ্টা করছেন এই সময়ের মধ্যে যতটুকু তেল বিক্রি করা যায় আগের দামে, কারণ রাতের মধ্যে তাদেরকে তেলের দাম কম দামে বিক্রি করতে হবে। আর অপরদিকে কিন্তু ক্রেতারা চেষ্টা করছেন তারা যেন যে এক্ষেত্রে ক্রেতা চেষ্টা করছেন যেন কম দামের মধ্যে তারা কিনে নিতে পারে। এক্ষেত্রে আমরা একটা কথা বলেছিলাম চট্টগ্রাম বেশ কয়েকজন পেট্রোল পাম্প মালিকের সাথে, তারা বলছেন তারা কিন্তু এখন পর্যন্ত চেষ্টা করছেন পেট্রোল পাম্পগুলি যেন আগের দামে বিক্রি করতে পারে 99 টাকা লিটার ধরে। আর অপরদিকে যানবাহন মালিক একটা চালাকি করছে, চালাকির কৌশল আশ্রয় নিয়েছেন। তারা বলছেন তারা একটু রাত 12টার পর কিনলে হয়তো তারা লিটার প্রতি 10 টাকা কম কিনতে পারবে। আপনি জানেন যে প্রায় চট্টগ্রামে কিন্তু 50টির বেশি পেট্রোল পাম্প রয়েছে এবং সবগুলি পেট্রোল পাম্প এখন তারা ক্যালিব্রেশন করছে, অর্থাৎ কিছুক্ষণ পর তারা ক্যালিব্রেশন শুরু করবে। আগে যেমন যে লিটারের ক্যালিব্রেশন ছিল যে 99 টাকা, সেটি তারা এখন কমিয়ে আনবে। এখন তারা কমিয়ে এনে এটাকে 89 টাকা করবে। এত ক্যালিব্রেশনের আগে তারা চেষ্টা করছে যত সম্ভব তেল বিক্রি করার জন্য, কারণ এখন কিছুক্ষণ আগে তো প্রজ্ঞাপন জারি করা হয়েছে এবং তা কার্যকর হবে রাত 12টায়। সে কারণে তারা চেষ্টা করছে আগের দামে যদি তারা কিছু বিক্রি করে তাদের যে মজুত রয়েছে সেই মজুতটি তারা হয়তো কিছুটা লাভবান হবে। শুধু এখন পর্যন্ত আমার কাছে এ ছিল যে তেলের দাম যে জ্বালানি তেলের যে কমানো হয়েছে তার সর্বশেষ। দর্শক, চট্টগ্রামের ওয়াসা মোড়ের একটি পেট্রোল পাম্প থেকে এই মুহূর্তের খবরাখবর জানাচ্ছিলেন কমল দে। চলতি মৌসুমে সরাসরি কৃষকের কাছ থেকে 32 টাকা কেজি দরে চাল এবং 23 টাকা দরে ধান কিনবে সরকার। সচিবালয়ে মূল্য নির্ধারণ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এই বিষয়ে ব্রিফ করেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। তিনি জানান আগামী 5 মে থেকে 31 আগস্ট পর্যন্ত ধান ও চাল সংগ্রহ করা হবে। এ সময় খাদ্যমন্ত্রী আরও জানান এ মৌসুমে 7 লাখ টন ধান আর 6 লাখ টন চাল খাদ্য সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
সরকারি খাদ্য গুদামগুলোতে বর্তমানে চাল ও গম মিলিয়ে প্রায় 10,74,000 মেট্রিক টন খাদ্য মজুদ রয়েছে। এর মধ্যে চালের পরিমাণ প্রায় 7,70,000 মেট্রিক টন। সরাসরি কৃষকদের কাছ থেকে এ অবস্থায় আসন্ন বোরো মৌসুমে ধান ও চাল সংগ্রহের লক্ষ্যে সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামের সভাপতিত্বে বৈঠকে বাণিজ্য মন্ত্রী ও কৃষি মন্ত্রী সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। বৈঠক শেষে খাদ্যমন্ত্রী জানান, কৃষকদের প্রণোদনা দেওয়ার লক্ষ্যেই কৃষকের কাছ থেকে ধান কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত নিয়েছি ধান এবং চাল মিলিয়ে আমরা 13 লক্ষ মেট্রিক টন সংগ্রহ করব। আমরা কৃষকদের সরাসরি প্রণোদনা দেওয়ার জন্য আমরা এবার 7 লক্ষ মেট্রিক টন আমরা ধান সংগ্রহ করব এবং আমরা চাল সংগ্রহ করব 6 লক্ষ মেট্রিক টন। ধানের উৎপাদন খরচের চেয়ে 2 টাকা 30 পয়সা বেশি এবং চালের উৎপাদন খরচ থেকে 3 টাকা বেশিতে মোট 13 লাখ মেট্রিক টন ধান ও চাল কেনার সিদ্ধান্তের কথা জানান খাদ্যমন্ত্রী। ধানের উৎপাদন খরচ পরে 20 টাকা 70 পয়সা, সেখানে আমরা 23 টাকা দিচ্ছি, 2 টাকা 30 পয়সা বেশি দিচ্ছি এবং চাল সংগ্রহের প্রতি কেজি মূল্য হচ্ছে 32 টাকা। 5 তারিখ থেকে 31 আগস্ট পর্যন্ত এই সংগ্রহ অভিযান চলবে। মধ্যস্বত্বভোগীদের পরিবর্তে কৃষককে সরাসরি প্রণোদনা দিতে খাদ্য সংগ্রহের ক্ষেত্রেও বিশেষ প্রক্রিয়া অনুসরণ করা হবে বলেও জানান খাদ্যমন্ত্রী। আর আমার গোডাউনে প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। এদিকে সরাসরি চাল ও ধান কেনার সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেছেন দেশের কৃষকেরা। পাশাপাশি ডিলার পর্যায়ে বাদ দিয়ে সরাসরি কৃষকের কাছ থেকে ধান চাল সংগ্রহের দাবি জানান তারা। সরকার 23 টাকা আমার কাছ থেকে নিলে অনেক উপকার আছে, আমরা খুব খুশি আছি। কৃষকেরা বাঁচতে পারবে এবং তাদের লাভ হইলে আরো বেশি করে ফলাফল করতে পারবে। সরকার যে মহান উদ্যোগ কৃষকের জন্য নিয়েছেন, সেটা আমি মনে করি খুবই ভালো উদ্যোগ নিয়েছেন। সরকার যদি কৃষকের মারফতে 23 টাকার দরে ধান কেনে তাহলে কৃষকের সবলিত হবে, আর যদি কোনো দালালের মারফতে কেনে তাহলে আমরা লস খাবো। আমাদের একটাই আশা, আমাদের কাছ থেকে সরাসরি ধান কিনতে পারে, তাইলে আমাদের উপকার হবে। চাল হচ্ছে 32 টাকা কেজি, তো সরকার দেয় একটু বেশি, আমাদের 12,000 টাকা আমরা লাভবান হব। এবার সরাসরি নেওয়ার কথা বলছে, এখন যদি নেয় তাহলে আমরা লাভবান হব। বিদেশ গমনে ভোগান্তি এড়াতে ইলেকট্রনিক পাসপোর্ট বা ই পাসপোর্ট চালু করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজধানীর আগারগাঁওয়ে পাসপোর্ট সেবা সপ্তাহ ও আঞ্চলিক পাসপোর্ট অফিস ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই প্রতিশ্রুতি দেন। এ সময় আন্তর্জাতিক মান ও নিয়মকানুন বজায় রেখেই বহির্গমন ব্যবস্থায় উন্নয়ন হচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, পর্যায়ক্রমে দেশের সব এলাকায় ডিজিটাল পাসপোর্ট অফিস স্থাপন করা হবে। নানা ধরনের কাজে নাগরিকদের নিজ দেশের গণ্ডি পেরিয়ে বিদেশ ভ্রমণের ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ দলিল বা পরিচয়পত্র হিসেবে ব্যবহার করা হয়ে থাকে পাসপোর্ট, যা কিনা বিদেশের মাটিতে নিশ্চিত করে অন্য কোনো দেশের নাগরিকত্বের বৈধতা। বিশেষ এই সেবা কার্যক্রমকে আরো ত্বরান্বিত করতে নতুন করে ঢাকা সহ দেশের 10টি জেলায় চালু হলো আঞ্চলিক পাসপোর্ট অফিসের নিজস্ব ভবন। রাজধানীর আগারগাঁওয়ের পাসপোর্ট অধিদপ্তর থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই ভবনগুলোর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। নাগরিকের পাসপোর্ট প্রাপ্তি আরো সহজ করতে অচিরেই ই পাসপোর্ট ব্যবস্থা চালু করার ঘোষণাও দেন প্রধানমন্ত্রী। আর সেই সাথে ইলেকট্রনিক পাসপোর্ট, এটা আরো নতুন প্রযুক্তি এসে গেছে, কাজে ইলেকট্রনিক পাসপোর্টও আমরা ইনশাআল্লাহ তৈরি করব এবং আমরা দেব। এই পরিকল্পনা আমরা ইতিমধ্যে গ্রহণ করেছি। 1,40,00,000 মেশিন রিডেবল পাসপোর্ট এবং 3,26,000 মেশিন রিডেবল ভিসা প্রদান করা ইতিমধ্যে আমরা সম্পন্ন করেছি এবং এই কার্যক্রম আমরা চালিয়ে যাচ্ছি। বিভিন্ন অঞ্চলে আমরা এই পাসপোর্ট প্রতি জেলায় আমরা করে দেব, এটা আমাদের পরিকল্পনা রয়েছে। শেখ হাসিনা বলেন, পাসপোর্ট করার প্রক্রিয়া ডিজিটালাইজড হলে কমবে দুর্নীতি এবং নাগরিক হয়রানি। যেহেতু এখন মেশিন রিডেবল পাসপোর্ট আছে এবং মেশিন রিডেবল ভিসার ব্যবস্থা আছে, তাই সেখানে অনলাইনে টিকিটের ব্যবস্থা করলে পরে এক্ষেত্রে টিকিটের হয়রানি অনেক কমে যাবে, দুর্নীতি অনেক কমে যাবে। সারা বাংলাদেশে আমাদের মানুষকে হয়রানি হতে পারে না। এখন আমরা সারা বাংলাদেশে যেমন ডিজিটাল সেন্টার করে দিয়েছি, কাজে ওই ডিজিটাল সেন্টারে যেই মানুষ তার পাসপোর্টের আবেদন বা ভিসার আবেদন করতে পারবে, সেইভাবে একটা সমস্ত দেশের সাথে একটা নেটওয়ার্ক তৈরি করে এই ডিজিটাল ব্যবস্থার মধ্য দিয়ে যেন মানুষ তার সেবাটা পেতে পারে, সে ব্যবস্থা আমরা ইতিমধ্যে করে যাচ্ছি। এর আগে শেরেবাংলা নগর আদর্শ মহিলা কলেজের একাডেমিক ভবনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। বাংলা সময় আরো থাকছে।
দেশ জুড়ে বাড়ছে গরমের তীব্রতা, সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস। ঝালকাঠিতে হিট স্ট্রোকে একজনের মৃত্যু। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ডক্টর রেজাউল করিম হত্যার প্রতিবাদে ক্লাস বর্জন সহ বিভিন্ন কর্মসূচি পালন করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। দ্রুত হত্যাকারীদের গ্রেফতার করা না হলে কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা। এদিকে এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এরই মধ্যে একজনকে আটক করেছে পুলিশ। রাজশাহী থেকে বিস্তারিত জানাচ্ছেন সাইফুর রহমান রকি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রেজাউল করিম হত্যার প্রতিবাদে ক্লাস বর্জন সহ বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে রোববার সকাল 10টার দিকে শহীদুল্লাহ কলাভবনের সামনে থেকে শোক মিছিল বের করেন ইংরেজি বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা। একই সময় সিনেট ভবনের সামনে থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির পক্ষ থেকেও আরেকটি মিছিল বের করা হয়। মিছিল শেষে বক্তারা দ্রুত হত্যাকারীদের বিচারের আওতায় আনার দাবি জানান। এই ব্যাপারগুলো আসলে প্রচন্ড মর্মান্তিক। হ্যাঁ, আমরা আসলে নিতে পারছি না ব্যাপারগুলো। যতক্ষণ পর্যন্ত না আমরা এই সারের বিচার সুষ্ঠু বিচার পাবো ততক্ষণ পর্যন্ত আমাদের ক্লাস বর্জন এবং অন্যান্য কর্মসূচি আমাদের চলতে থাকবে। হত্যাকারীদের বিচার না হয় বারবার নৃশংসতার শিকার হচ্ছেন মানুষ গড়ার কারিগর শিক্ষকরা। তাই এমন পরিস্থিতিতে আতঙ্কিত তারা। হয়তো আছে যে কেন ওনার মতো মানুষ যদি মরতে পারে আমরাও মরতে পারি যে কোনো সময়। আমরা ইনসিকিউর ফিল করতেছি। হ্যাঁ, আমাদের জীবনের তো নিরাপত্তা নাই। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আমাদের অনেকগুলো টিম কাজ করতেছে আইডেন্টিফাই করার জন্য সম্ভাব্য সকল কারণ এবং ব্যক্তি বা গোষ্ঠী কারা জড়িত আছে এই নিয়ে আমরা ওয়ার্কআউট করছি। সন্দেহভাজন একজনকে আমরা গ্রেপ্তার করেছি, তাকে জিজ্ঞাসাবাদ চলছে। আমরা আশাবাদী আমরা শীঘ্রই এই ঘটনা তথ্য উদ্ঘাটন করতে পারবো এবং দায়ী ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারে সক্ষম হব। শনিবার সকাল 7:30টার দিকে বাসা থেকে বের হয়ে ক্যাম্পাসে যাওয়ার পথে শালবাগান এলাকায় দুর্বৃত্তদের হাতে খুন হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ডক্টর রেজাউল করিম সিদ্দিকী। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। বিচারহীনতার কারণেই 12 বছরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 4 শিক্ষক খুন হয়েছেন বলে মনে করেন অপরাধ বিজ্ঞানীরা। এদিকে অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকীকে হত্যার দায় আইএসের স্বীকার করাকে ভার্চুয়ালি কৃতিত্ব নেওয়ার চেষ্টা বলে অভিহিত করেছেন পুলিশের কাউন্টার টেরোরিজম ও ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট প্রধান মনিরুল ইসলাম। ভবিষ্যতে দেশে পটকা ফুটলেও আইএস তার দায় স্বীকার করবে বলে মন্তব্য করেন তিনি। ওমর ফারুকের রিপোর্ট। 2004 থেকে 16 এ 12 বছরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে খুন হয়েছেন 4 জন শিক্ষক। খুনিদের সবশেষ শিকার ইংরেজি বিভাগের অধ্যাপক এএফএম রেজাউল করিম সিদ্দিকী। 2004 সালের 24শে ডিসেম্বর অর্থনীতি বিভাগের অধ্যাপক ইউনুসকে বিনোদপুরের একটি আহলে হাদিস মসজিদের সামনে কুপিয়ে হত্যা করা হয়। ঘটনার 6 বছর পর জেএমবির 2 সদস্যকে মৃত্যুদণ্ডের আদেশ দেন আদালত। অধ্যাপক ইউনুস হত্যার 2 বছরের মাথায় খুন হন ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক এস তাহের। এই ঘটনায় 2008 সালের 22শে মে একই বিভাগের শিক্ষক মহিউদ্দিন সহ 4 জনের মৃত্যুদণ্ডের আদেশ দেন আদালত। 2014 সালের 15 নভেম্বর সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও বাউল সাধক ডক্টর শফিউল ইসলামকে বাড়ির কাছে কুপিয়ে হত্যা করা হয়। পরের বছর 2 যুবদল নেতা সহ 11 জনকে অভিযুক্ত করে চার্জশিট দেয় পুলিশ। অধ্যাপক রেজাউলের আগে নিহত 3 শিক্ষক হত্যা মামলার একটিও চূড়ান্ত নিষ্পত্তি হয়নি। এই অবস্থাকে বিচারহীনতা অভিহিত করে একের পর এক শিক্ষক হত্যার জন্য সমাজ ও প্রশাসন দায় এড়াতে পারে না বলে মনে করেন অপরাধ বিজ্ঞানীরা। অন্তত 4টা ঘটনা হওয়ার পরে তো আমরা বলতেই পারি যে এক্ষেত্রে সমাজ এবং রাষ্ট্রের একটা অনেক বড় দায়িত্ব ছিল। যারা ঘটনাগুলোর সাথে জড়িত ছিলেন তাদেরকে গ্রেপ্তার করে বিচারে সোপর্দ করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া, এবং সেটা দিতে না পারা এবং বিচারহীনতার কারণে বিষয়গুলো পরবর্তী হত্যাকাণ্ড আরো বেশি উৎসাহিত হয়েছে। এদিকে আইএসের অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকীকে হত্যার দায় স্বীকারকে ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন পুলিশের কাউন্টার টেরোরিজম ও ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট প্রধান মনিরুল ইসলাম। অন্যান্য ঘটনাগুলোর যারা আসামি তারা গ্রেপ্তার হয়েছে, অনেক ক্ষেত্রে কোনো ক্ষেত্রে পুলিশের তদন্ত শেষ হয়েছে, তদন্ত রিপোর্ট দেওয়া হয়েছে, সেখানে গ্রেপ্তারকৃত কোনো ব্যক্তি স্বীকার করেনি যে তাদের সেই কথিত আইএস বা আল কায়দার সাথে তাদের কোনো সম্পর্ক আছে, এটি তারা স্বীকার করে নাই। কাজেই এটি একেবারেই এই বায়বীয় দাবির সাথে এই হত্যাকাণ্ড বা ইতোপূর্বে সংঘটিত কোনো ঘটনারই কোনো সম্পর্ক নেই। তিনি আরো মনে করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আগের শিক্ষক হত্যাকাণ্ডের সঙ্গে এবারের ঘটনার যোগসূত্র নেই। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। এদিকে অধ্যাপক রেজাউল করিম হত্যার প্রতিবাদে দেশের বিভিন্ন এলাকায় মানববন্ধন করেছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। সকালে বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মানববন্ধন করেন ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা। এতে
ব্যানার ফেস্টুন সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। এ সময় হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। একই দাবিতে দুপুরে মানববন্ধনের আয়োজন করে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। ক্যাম্পাসের মুক্ত মঞ্চের সামনে এই কর্মসূচি পালন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকেরা অংশ নেন। দেশের ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর দুর্ঘটনা রানা প্লাজা ধসের ৩ বছর পেরিয়ে গেলেও আজও শুকায়নি আহত শ্রমিকদের ক্ষত। সেদিনটিকে স্মরণ করতে আজ ঘটনাস্থল সাভার ও রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের সামনে শ্রমিকদের বিভিন্ন সংগঠন পালন করে নানা কর্মসূচি। এতে অভিযোগ করা হয় ৩ বছরেও আহতদের চিকিৎসা, পুনর্বাসন এবং ক্ষতিগ্রস্তদের পর্যাপ্ত সহায়তা দেওয়া হয়নি। তবে ঢাকার জেলা প্রশাসক জানালেন, নিখোঁজদের শনাক্ত করতে প্রয়োজনে নতুন তালিকা করা হবে। সাইফুল জুয়েলকে সঙ্গে নিয়ে মিজানুর রহমান খবিরের রিপোর্ট। রানা প্লাজা ধসে সন্তান নিহত হলেও এখন ছেলের বন্ধুদের মাঝেই হারানো সন্তানকে খুঁজে ফেরেন এ মা। প্রতিদিন অন্তত একবারের জন্য হলেও ধ্বংসাবশেষের কাছে আসেন তিনি। প্রায় প্রতিদিনই অনেকে আসেন এবং এই ধ্বংসস্তূপের মাঝে খুঁজে ফেরেন তাদের স্বজনকে। এমন পরিবারের সদস্যদের দাবি, তাদের পর্যাপ্ত ক্ষতিপূরণ এবং চিকিৎসা ব্যবস্থা সহ অন্যান্য সুযোগ সুবিধা নিশ্চিতের পাশাপাশি এই ২৪ এপ্রিল দিনটিকে যাতে শ্রমিকদের জন্য শোক দিবস হিসেবে ঘোষণা করা হয়। আহত শ্রমিক ও তাদের পরিবারের সদস্যরা এসেছেন ২০১৩ সালের ২৪ এপ্রিলকে স্মরণ করতে। আমার হাত আটকে ছিল, ডান পা আটকে ছিল, আমি 2 ঘন্টা পর উদ্ধার হয়েছিলাম। এখন হয়তো 2-1 মানুষ আমার কথা শুনতে চায়, কিন্তু এই প্রত্যেকটা দিন আমার কেমন কাটে, প্রতিটা সময় আমার কেমন কাটে, সেই কষ্টের কথা কেউ শুনে না। এ সময় স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে ২০১৩ সালের এই মৃত্যুপুরী। 5 লাখ 4 লাখ এরকম দিয়ে স্থগিত করে রেখে দিয়েছে। এই অবস্থায় আছি। আমাদের বিচার করার মতন কেউ নাই, আমাদের বিচার কেউ করে না। আমার সন্তানের মতন যেন আরো কারো মায়ের বুক খালি না হয়, আপনাদের কাছে শুধু এটুকু অনুরোধ। দিনটি স্মরণে বিভিন্ন সংগঠন স্মৃতিফলকে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। 3 বছর পার হয়ে গেছে। আজকে কারখানা কর্তৃপক্ষ, শ্রম মন্ত্রণালয়, তারা কি এখনো পর্যন্ত নিখোঁজ এই শ্রমিকদের এখনো কোনো নাম, পরিচয়, ঠিকানা কেন তারা উদ্ধার করতে পারলেন না? দুর্ঘটনাস্থলে এসে ঢাকার জেলা প্রশাসক আবারও নিহতদের ডিএনএ টেস্টের কথা জানালেন। কিছু নমুনা এখনো সংরক্ষণ করা আছে, তাদের আত্মীয় স্বজনরা যারা ক্লেম করবে সেই নমুনা অনুযায়ী ডিএনএ টেস্ট করার পরে আমরা সুনির্দিষ্টভাবে বলতে পারবো যে আর কেউ তালিকার বাইরে আছে কিনা। এদিকে রানা প্লাজা ট্র্যাজেডি স্মরণে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনেও বিভিন্ন সংগঠন কর্মসূচি পালন করে। এ সময় অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনা ও শ্রমিকদের ক্ষতিপূরণেরও জোর দাবি জানানো হয়। মিজানুর রহমান খবির, সময় সংবাদ, সাভার। এদিকে রানা প্লাজা ধসের 3 বছর পেরিয়ে গেলেও এখনো শুরু হয়নি এই ঘটনায় দায়ের করা হত্যা মামলার বিচার কাজ। গ্রেফতারি পরোয়ানা জারি হওয়া 12 আসামি এখনো পলাতক থাকায় বিচার বিলম্বিত হচ্ছে বলে জানান পিপি। তবে জাতীয় মহিলা আইনজীবী সমিতির দাবি, অপরাধীদের বাঁচাতেই নানা অজুহাতে বিচারে গড়িমসি করা হচ্ছে। বিস্তারিত সাদিকুর রহমানের রিপোর্টে। 2013 সালের 24শে এপ্রিল মালিকের চরম লোভ আর অনিয়মের ভার বইতে না পেরে ধসে পড়ে সাভারের রানা প্লাজা। 1000-এরও বেশি শ্রমিক নিহত এবং 2000-এরও বেশি শ্রমিকের অঙ্গহানির মধ্য দিয়ে সৃষ্টি হয় দেশের সবচেয়ে বড় শিল্প দুর্ঘটনার ইতিহাস। পরিবারের একমাত্র উপার্জনকারী মেয়েকে হারান রুবি আক্তার। নিদারুণ কষ্টে এখন দিন কাটে তার। বছরের পর বছর পেরিয়ে গেলেও বিচার না পেয়ে ক্ষুব্ধ তিনি। আমার মেয়েরা যেরকম মারা গেছে ওইরকম ওগুলো পুরাও মারা যায়, আমরা এটাই চাই। সুষ্ঠু বিচারই হতে পারে স্বজনহারা মানুষগুলোর একমাত্র সান্ত্বনা। আমার ছেলে যে মারা গেছে 14 দিন পর লাশ পাইছে, অদ্যপর্যন্ত কোনো বিচারের কোনো সন্ধান নাই। রানার ফাঁসি হোক, এটাই আমরা চাই। প্রথমত, মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুমোদন না দেওয়ায় অভিযুক্ত সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে বিলম্ব হয়। অবশেষে সিআইডি চার্জশিট দাখিল করলেও শুরু হয়নি বিচার কাজ। এখানে তো অপরাধীকে পার পেয়ে যাওয়ার জন্যই তো এইভাবে এই ঘটনাগুলো এত দেরি হচ্ছে। আমি একজন আইনজীবী হিসাবে, মানবাধিকার কর্মী হিসাবে মনে করি এই পুরা দায়িত্ব কিন্তু প্রশাসন যেভাবে চায় পুলিশ সেভাবেই চলে। আদালতের গ্রেফতারি পরোয়ানা জারির পরও আসামি পলাতক থাকায় পুলিশকে দায়ী করলেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। মামলা তদন্ত কর্মকর্তা এক জায়গায় উল্লেখ করেছেন যে তাদেরকে ঠান্ডা মাথায় মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে। যে আসামিগুলো পলাতক রয়েছে তাদেরকে গ্রেফতার করা গেল কি গেল না এই সম্পর্কে একটা রিপোর্ট পেতে হবে।
তা আমরা সেই রিপোর্টটা এখন পর্যন্ত পাইনি। আদালতের প্রসিকিউশন বিভাগ থেকে সংশ্লিষ্ট থানায় গ্রেফতারি পরোয়ানা পাঠানো হলেও আসামি গ্রেফতারে কোনো অগ্রগতি নেই পুলিশের। সংশ্লিষ্ট থানার ওসি সহ সংশ্লিষ্ট থানার মাননীয় পুলিশ সুপার মহোদয়ের সাথে আমাদের মাননীয় পুলিশ সুপারের মধ্যে যোগাযোগ রক্ষা করে চেষ্টা করতেছেন যাতে আসামিগুলা অ্যারেস্ট হয়। হত্যা মামলাটিতে 41 আসামির মধ্যে 12 জন পলাতক এবং জামিনে রয়েছে 23 জন, আর কারাগারে রয়েছে মূল আসামি রানা সহ 6 আসামি। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। গাইবান্ধার অর্কা হোমে বেড়ে উঠছে সাভারের রানা প্লাজা ট্র্যাজেডিতে নিহত ও ক্ষতিগ্রস্ত গার্মেন্টস শ্রমিকদের সন্তানরা। লেখাপড়া শিখে স্বাবলম্বী হয়ে অসহায় মানুষের পাশে দাঁড়াতে চান তারা। এই শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে সবার সহযোগিতা চান অর্কা হোম কর্তৃপক্ষ। হেদায়েতুল ইসলাম বাবুর প্রতিবেদন, ছবি তুলেছেন ওবায়দুল ইসলাম। রানা প্লাজা ট্র্যাজেডির 3 বছর হলেও মা বিউটি বেগমের সন্ধান পায়নি আফসানা আক্তার মিমি। মমতাময়ী মায়ের ছবি বুকে নিয়ে বেঁচে আছে এই শিশুটি। মায়ের কথা মনে পড়লে নিজেকে কিছুতেই ধরে রাখতে পারে না সে। মিমির মতো স্বজন হারানোর বেদনা বুকে নিয়ে বেঁচে আছে এই শিশুরা। সেদিনের ভয়াবহ সেই ঘটনার চিত্র আর স্বজন হারানোর কষ্ট কিছুতেই ভুলতে পারছে না তারা। যা দেখি সব ভাঙে গেছে। আমার বাবা অনেক খুঁজছে, আমরা অনেক খুঁজছি, কিন্তু আমার মাকে আর আমরা কোথাও খুঁজে পাইনি। ছোটবেলা থেকে যা যা করছে তা মানে অনেক কথা মনে হয়, মনে পড়ে তখন খুবই অস্থির লাগে। আমার আম্মু চলাফেরা করতে পারে না, আমার হাঁটতে পারে না, কোনো কাজ করতে পারে না আমার আম্মু, এই জন্য আমরা এই জায়গায় এসেছি। রানা প্লাজা ট্র্যাজেডির পর এই শিশুদের ঠাঁই হয়েছে গাইবান্ধার ওল্ড রাজশাহী ক্যাডেট অ্যাসোসিয়েশন অর্কা হোমে। কর্তৃপক্ষের আদর যত্নে বেড়ে উঠছে এসব শিশু, আর যাদের জন্য এই শিশুরা আজ স্বজনহারা তাদের বিচার চান অভিভাবকরা। 3 বছর হয়ে যাচ্ছে, তাদের কোনো এখনো বিচার পায়নি এবং তাদের ফাঁসি চাই। বাবা মাহারা ও ক্ষতিগ্রস্ত পরিবারের এই শিশুদের স্নেহ মমতা দিয়ে উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে সবার প্রতি সহযোগিতার আহ্বান জানান অর্কা হোম কর্তৃপক্ষ। এদেরকে আমি মানুষ করে আর কি ঠিক মতো সেবা যত্ন দিয়ে এদের লেখাপড়া সব দিক থেকে দিয়ে আমি এদেরকে মানুষের মতো মানুষ করার জন্য চেষ্টা করতেছি। দেশের সরকারের কাছে এবং দেশের বিত্তশালীদের কাছে তারা যদি আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন তাহলে অবশ্যই আমরা এই অসহায় শিশুদের পাশে দাঁড়াতে পারবো। 2013 সালে রানা প্লাজা ট্র্যাজেডিতে সহস্রাধিক গার্মেন্টস শ্রমিক প্রাণ হারায়। ওই ঘটনায় অসহায় হয়ে পড়া শিশুদের জন্য 2014 সালে 4 জন শিশু নিয়ে গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় কার্যক্রম শুরু করে ওল্ড রাজশাহী ক্যাডেট অ্যাসোসিয়েশন অর্কা হোম। এই হোমে এখন 29 জন শিশু বেড়ে উঠছে। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। বাংলা সময় আরো থাকছে। তৃতীয় দফা নির্বাচনে অধিকাংশ ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগের বিজয়। এবারে নির্বাচনের সহিংসতা কম হওয়ায় বিভিন্ন মহলের সন্তোষ। ঝালকাঠিতে প্রচন্ড গরমে বিপর্যস্ত হয়ে পড়েছেন সাধারণ মানুষ। এরই মধ্যে হিটস্ট্রোকে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। কাঠফাটা রোদে বাজারে মাছ বিক্রি করতে গিয়ে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে রাজাপুর উপজেলা গালুয়ানুর মোহাম্মদ নামে একজন ব্যবসায়ী মারা গেছেন। এদিকে তীব্র গরমে নাভিশ্বাস উঠছে মানুষের। এই অবস্থায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন শ্রমজীবী মানুষ। কিছুটা প্রশান্তি পেতে গলা ভিজিয়ে নিতে অনেকেই রাস্তার পাশে বিভিন্ন পানীয় কিনে খাচ্ছেন। এদিকে প্রচন্ড গরমে সদর হাসপাতালে গত 1 সপ্তাহে 3 শতাধিক ডায়রিয়ায় আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। হঠাৎ করেই রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। শয্যা সংকটের পাশাপাশি স্যালাইনেরও স্বল্পতা দেখা দিয়েছে। আজকে সকালে বাগড়ি বাজারে হাটের মধ্যে মাল ব্যবসায়ী আজকে প্রচন্ড গরমে মারা গেছে। আমাদের হসপিটালে আগত রোগীদের আমরা সার্বক্ষণিকভাবে ডায়রিয়ার চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি। আমাদের কলেরা স্যালাইনের সরবরাহ কম আছে, কম থাকার জন্য আমরা ইতিমধ্যেই আমাদের চাহিদাপত্র ঢাকায় প্রেরণ করিয়েছি। প্রচন্ড তাপদাহে অস্থির এখন উত্তরের জনপদ রাজশাহী জনজীবন। আবহাওয়া অফিস জানিয়েছে রোববার রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 40 ডিগ্রি সেলসিয়াস। ভ্যাপসা গরমে নাভিশ্বাস উঠছে নগরবাসীর। আবহাওয়াবিদরা বলছেন আগামী কয়েকদিনের মধ্যে গরম কমার কোনো সম্ভাবনা নেই। গরমের হাত থেকে রেহাই পেতে গাছের নিচে অথবা ঠান্ডা শরবতে শীতলতা খুঁজছেন অনেকেই। তৃতীয় দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে 47 জেলার 614টি ইউনিয়ন পরিষদের মধ্যে 522টির বেসরকারি ফলাফল পাওয়া গেছে। অধিকাংশ ইউনিয়ন পরিষদে জয়ী হয়েছে আওয়ামী লীগ। এদিকে বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া তৃতীয় পর্বের
ইউপি নির্বাচন তুলনামূলকভাবে শান্তিপূর্ণ হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় সরকার বিশেষজ্ঞরা। বাকি 3টি পর্বের নির্বাচন সুষ্ঠু করতে কমিশনের পাশাপাশি রাজনৈতিক দলগুলোকে এগিয়ে আসতে হবে বলেও মত তাদের। নির্বাচনকে গ্রহণযোগ্য করতে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর উপরও জোর দিয়েছেন বিশ্লেষকরা। আরও জানাচ্ছেন তরিকুল ইসলাম সৌরভ। ধাওয়া পাল্টা ধাওয়া, কেন্দ্র দখল, ছোট বড় সংঘাতের মাধ্যমে শেষ হয়েছে তৃতীয় পর্বের ইউপি নির্বাচন। পূর্বের 2 পর্বের চেয়ে এবারের নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনী বেশি তৎপর ছিল বলে অভিমত পর্যবেক্ষকদের। কিছু বিশৃঙ্খলা হয়েছে, অনিয়ম হওয়ার সুযোগ তৈরি হয়েছে, সেখানে কিন্তু নির্বাচন কমিশন সেখানে নির্বাচন স্থগিত করেছে, আইনশৃঙ্খলা বাহিনী সেখানে ভূমিকা রেখেছে। সেটা হচ্ছে এইবারের একটা বড় ধাপ। স্থানীয় সরকারের একেবারে তৃণমূল পর্যায়ের নির্বাচনে সহিংসতা বন্ধে কমিশনের পাশাপাশি রাজনৈতিক দলগুলোর এগিয়ে আসার উপর গুরুত্ব আরোপ করলেন বিশেষজ্ঞরা। প্রার্থী যখন সে তার প্রতিনিধি হিসাবে নির্বাচন করছে, তখন যে কোনো পরিস্থিতির জন্য তার যেমন ক্রেডিট নেওয়ার চান্স আছে, ঠিক একইভাবে তার এটা লাইবিলিটিসটাও তাকে নিতে হবে। প্রতীকে নির্বাচন করছেন, সে প্রতীকে প্রার্থী আছেন, সুতরাং তাদেরকে শৃঙ্খলায় রাখা, আইনের শাসন মানতে বাধ্য করা, আইনের শাসনের মধ্যে রাখার দায়িত্ব কিন্তু রাজনৈতিক দলেরও আছে। নির্বাচনে স্বচ্ছতা আনতে প্রযুক্তির ব্যবহার বাড়ানো এবং সাধারণ মানুষকে এ সম্পর্কে সচেতন করার উপর জোর দিলেন এই নির্বাচন বিশ্লেষক। ভারতে যেটা হচ্ছে, এটা আমরা কেন করছি না? প্রত্যেকটা কেন্দ্র থেকে যে কোনো ব্যক্তি নাগরিক টেলিফোনের SMS দিয়ে কিন্তু আপনাকে জানাতে পারবে, ফটোটা আপলোড করে সেটা আপনার কাছে সেন্ড করে দিতে পারবে, এবং তার ভিত্তিতে এটাকে বিবেচনা করার জন্য একটা টিম করা আছে আলাদা। তাহলে তো আপনি জানবেন, সাথে সাথে অ্যাকশন নিতে পারবেন। নির্বাচনী সংঘাত এড়াতে শুধুমাত্র পুলিশের উপর নির্ভর না করে সামাজিক প্রতিরোধের উপর গুরুত্ব আরোপ করেছেন বিশেষজ্ঞরা। তরিকুল ইসলাম সৌরভ, সময় সংবাদ, ঢাকা। এদিকে প্রথম 2 দফার চেয়ে তৃতীয় দফায় তুলনামূলক ভালো নির্বাচন হওয়ায় সাধারণ মানুষের মধ্যেও দেখা গেছে স্বস্তি। অনেকেই জানান কোনো ঝামেলা ছাড়াই ভোট কেন্দ্রে গিয়ে নিজের পছন্দের প্রার্থীকে তারা ভোট দিতে পেরেছেন। ভোট কেন্দ্রে সুন্দর সুষ্ঠুভাবে গেছি, ভোট দিচ্ছি, এবং কোনো শান্তি শৃঙ্খলার সহিত কোনো গ্যাঞ্জাম হচ্ছে না। আমাদের এখানে কোনো গন্ডগোল নাই, কোনো বিশৃঙ্খলা নাই, কোনো ঝামেলা নাই। নারী ভোটারদের উপস্থিতি ছিল খুব লক্ষণীয়। আর প্রথমবারের মতো দলীয় প্রতীকে নির্বাচন হতে যাচ্ছে, তো সেটির আসলে খুব লোকজনের ভেতরে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে সেই কৌতূহলের নিরসন হয়েছে। প্রধানমন্ত্রী নির্দেশ দেওয়ার পরে আমাদের স্থানীয় পর্যায়ের পুলিশ প্রশাসন, স্থানীয় প্রশাসন এবং একইভাবে নির্বাচন কমিশন সতর্ক হয়েছে, এবং সেই কারণে এই সহিংসতা কম হয়েছে বলে আমি মনে করি। ভবিষ্যতে আমার মনে হয় এটি তারা যদি কাজে লাগান, তাহলে অ্যাটলিস্ট আমি গণতন্ত্রের কাঙ্ক্ষিত সবকিছু না পেলেও জীবন হারানোর আশঙ্কা থেকে অন্তত মুক্তি পাব। প্রতীকের মাধ্যমে নির্বাচনটা আসলে ভালো হয়েছে, অতীতে যেটা ছিল না এই সরকার প্রথম করেছে। যাতে কেউ ক্যাডার ভিত্তিক এখানে বল প্রয়োগ করতে না পারে, এইদিকে নির্বাচন কমিশন যদি আরেকটু ইতিবাচক ভূমিকা নিত তাহলে মনে খুবই ভালো হতো। প্রধান নির্বাচন কমিশনার আইন শৃঙ্খলা বাহিনীর লোকদেরকে নিয়ে বসেছিল, তারই প্রতিফলন আমরা গতকালকের নির্বাচনটা দেখতে পেলাম। মন্ত্রী সাংসদদের প্রভাব যদি না থাকে এবং আইন শৃঙ্খলা বাহিনী যদি সঠিকভাবে তাদের যে দায়িত্ব পালন করার কথা সেটা যদি করে, তাহলে আমার মনে হয় এই সংঘর্ষটা আরো কমিয়ে আসবে। গতকাল অনুষ্ঠিত তৃতীয় দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়া ও ঝিনাইদহে সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত 30 জন। সকালে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের বিজয়ী ও পরাজিত সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট দেয়াকে কেন্দ্র করে পানিশ্বর ইউনিয়নের 2 সদস্য প্রার্থী লায়েস মিয়া ও শহীদ মিয়ার সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই জেরে সকালে উভয় পক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ভাঙচুর করা হয় বাড়িঘর, এতে 20 জন আহত হয়েছেন। পরে পুলিশ ও বিজিবি সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এদিকে ঝিনাইদহের নিয়ামতপুর ইউনিয়নের বারুইপাড়া গ্রামে সকালে নির্বাচিত ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রার্থী মাহিদ হোসেনের সমর্থকদের সাথে পরাজিত প্রার্থী কামরুল ইসলামের সমর্থকদের সংঘর্ষ হয়। এতে আহত হন অন্তত 10 জন। গুরুতর অবস্থায় 6 জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এই
বাড়ি যা আছে সম্পূর্ণ ইরাইলা বাড়িঘর আছে লুটপাট করছে পুলিশ বললাম লইয়া সাইরা। ভোরবেলাতে যখন শুরু হয়েছিল তখন কয়েকটা বাড়িতে হামলা চালিয়েছিল, তো এখন মোটামুটি শান্ত এবং আমরা চেষ্টা করছি যে এটা পুরোপুরি অ্যাবজর্ব করার জন্য আর কি, যেন পরবর্তীতে আর কোনো সমস্যা না হয়। কুমিল্লায় যাত্রীবাহী বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত ও 1 জন আহত হয়েছেন। সকাল 7:30টার দিকে সদর দক্ষিণ উপজেলার দয়াপুর এলাকায় এই দুর্ঘটনা হয়। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রামগামী একটি যাত্রীবাহী বাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কারের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেট কারে থাকা 2 জন নিহত হন। এ সময় গুরুতর অবস্থায় 1 জনকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দুর্ঘটনার পর ঘাতক বাসের চালক পালিয়ে গেলেও বাসটি জব্দ করেছে পুলিশ। চট্টগ্রামের রাউজান থেকে একটি M16 রাইফেল, 2টি বন্দুক এবং 100 রাউন্ড গুলি সহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ। দুপুরে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার AKM হাফিজ আক্তার জানান, শুক্রবার বিশেষ অভিযান চালিয়ে লোহাগাড়া উপজেলা থেকে 6টি ডাকাতি এবং হত্যা মামলার আসামি রশিদকে আটক করা হয়। পরবর্তীতে তার স্বীকারোক্তি অনুযায়ী রাউজানে অভিযান চালিয়ে অস্ত্রগুলো উদ্ধার করে পুলিশ। বগুড়ায় জেলার ঐতিহ্যবাহী নবাব বাড়ি বিক্রির প্রতিবাদে এবং সরকারিভাবে এটি সংরক্ষণের দাবিতে মানববন্ধন করেছেন জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোট। দুপুরে শহরের 7 মাথা এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সদস্যরা ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। এ সময় বক্তারা ঐতিহ্যবাহী বাড়িটি রক্ষায় সরকারকে এগিয়ে আসার আহ্বান জানান। গত 17 এপ্রিল প্রায় 200 বছরের পুরনো এই বাড়িটি নবাবের উত্তরসূরি কাছ থেকে কিনে নেন স্থানীয় 3 ব্যবসায়ী। মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসককে মারধরের প্রতিবাদে তৃতীয় দিনের মতো ধর্মঘট পালন করছেন চিকিৎসক, নার্স ও কর্মচারীরা। ধর্মঘটের কারণে ব্যাহত হচ্ছে হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা। চরম দুর্ভোগ পোহাচ্ছেন রোগীরা। সেবা না পেয়ে অনেকেই হাসপাতাল ছেড়ে চলে গেছেন, আবার কেউ কেউ বাধ্য হয়ে বাড়তি টাকা খরচ করে প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন। গত বৃহস্পতিবার রাতে সদর হাসপাতালে রোগী মৃত্যুর অভিযোগে কর্তব্যরত চিকিৎসক খন্দকার মাইনুল হাসানকে মারধর করে স্বজনরা। সুন্দরবনে হরিণ শিকারের দায়ে 6 জনকে 1 বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতরাতে বাগেরহাটের শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক অতুল মণ্ডল এ আদেশ দেন। সকালে তাদেরকে কারাগারে পাঠিয়েছে পুলিশ। এর আগে শনিবার সুন্দরবন পূর্ব বিভাগের 3 কোনা দ্বীপ এলাকায় অভিযান চালিয়ে 2টি নৌকা সহ 6 জনকে আটক করে বন বিভাগ। এ সময় নৌকা থেকে হরিণ শিকারের ফাঁদ সহ 2 কেজি হরিণের মাংস জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে 20,000 টাকা জরিমানা সহ 1 বছর করে কারাদণ্ড দেন বন বিভাগ। বাংলা সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। কমল জ্বালানি তেলের দাম। অকটেন ও পেট্রোল লিটারে 10 টাকা, ডিজেল ও কেরোসিন কমল 3 টাকা করে। মধ্যরাত থেকে কার্যকর। 23 টাকা দরে ধান ও 32 টাকা কেজিতে চাল কিনবে সরকার। 1 মে থেকে 31 আগস্ট পর্যন্ত সরাসরি কেনা হবে কৃষকের কাছ থেকে, ব্রিফিংয়ে খাদ্যমন্ত্রী। ভোগান্তি কমাতে ই-পাসপোর্ট চালুর প্রক্রিয়া চলছে, জানালেন প্রধানমন্ত্রী। ভিডিও কনফারেন্সে 10 জেলার নবনির্মিত আঞ্চলিক পাসপোর্ট অফিস ভবনের উদ্বোধন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রেজাউল করিম হত্যার ঘটনায় 1 জন আটক। বিচার দাবিতে শিক্ষকদের ক্লাস বর্জন, বিভিন্ন এলাকায় মানববন্ধন। এবং রানা প্লাজা দুর্ঘটনায় নিহতদের স্মরণে স্বজনদের শ্রদ্ধা। 3 বছরেও হত্যা মামলার বিচার শুরু না হওয়ায় হতাশা। এ ছিল বাংলা সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সমনিউজ.tv। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন, SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ে।